বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে তৈরি থাকার বার্তা পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। জনগণ থেকে দূরে রেখে নিরাপত্তা নয়। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক, সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান, প্রমাণ পেলে সন্ত্রাস বিরোধী আইনে বিচার। শাপলা চত্বর মামলায় কাঠ গড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। রাখাইনে ফের সংঘাতের পেছনে নানা সমীকরণ, নিছক সামরিক নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ঘিরে ভূ রাজনীতির প্রভাব দেখছেন বিশ্লেষক। ঝুঁকিতে আঞ্চলিক স্থিতিশীলতাও। লেখক গবেষক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণ, হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের লড়াইয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। এবং ভিনিসিয়াস হালান্ড দ্বৈরথের অপেক্ষা। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। পরবর্তীতে ভূরাজনৈতিক বাস্তবতা, সাইবার যুদ্ধ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে করা হবে সময়োপযোগী। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জোর দেন সবার আগে বাংলাদেশ নীতিতে। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। এ সময় সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীগুলোকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে
দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এর আগে আলাদা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকারি অনুষ্ঠানের ব্যানার ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। বিশ্বে মোট কার্বন নিঃসরণের ৮৬% জন্যই দায়ী অর্থনৈতিকভাবে শক্তিশালী শিল্পোন্নত দেশগুলো। এর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এই পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমিয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ সময় কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন সরকার প্রধান। এর আগে সচিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এদিকে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইন এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের ঘটনা সহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। সংগঠন হিসেবে আওয়ামী লীগের রোববার এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে, তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে
মাসব্যাপী নানা কর্মসূচি নেয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গুম, নির্যাতন ও রাষ্ট্র কর্তৃক নিপীড়নের ঘটনা নিয়ে কাজ করতে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন তিনি। 24শে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত কেঁপে ওঠে স্বৈরশাসনের। 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার। ফ্যাসিবাদ থেকে দেশমুক্ত হলেও অভ্যুত্থানে প্রাণ দিতে হয়েছে 1,500-এর মতো ছাত্র জনতাকে। জুলাইয়ের ঘটনা প্রবাহ স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 5 আগস্ট রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন সহ জুলাই জুড়ে আলোকচিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মরণ সভার আয়োজন করা হবে। রাষ্ট্রীয়ভাবে আগামী 5ই আগস্ট পালন করা হবে, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্মকর্তাবৃন্দ সহ সকলে যারা আছেন ওনারা উপস্থিত থাকবেন। 16 জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনাগুলো নিয়ে কাজ করতে একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়ন পুনর্বাসন অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আরেকটি এই একই রূপে একটি অধিদপ্তর গঠন করা হোক, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন দেবেন এবং এদের ওয়েলফেয়ার, এদের যে লস, সেটা তো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু তাদের পাশে যে আমরা রয়েছি, রাষ্ট্র যে তাদের পাশে রয়েছে, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য ভাতা ও পুনর্বাসন এবং গৃহায়ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। প্রাইভেট ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা ছিলেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সাম্প্রতিক সংঘাতের পেছনে শুধু সামরিক বাস্তবতা নয়, ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের হিসেবেও স্পষ্ট হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকিও। সাতলা শারমিনের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে কয়েকদিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সীমান্ত পর্যন্ত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার টেকনাফে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি, কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানব পাচার দমন, পাহাড়ে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের শনাক্ত এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রাখাইনের সংঘাতকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সম্ভাব্য বাংলাদেশ, চীন, মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে ঘিরেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। করিডোর আমি মনে করি নতুন একটা প্ল্যান, একেবারেই নতুন প্ল্যান, যেহেতু এর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ, রোহিঙ্গার সমাধানও পাওয়ার একটা সুযোগ আছে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু এই করিডোরের যে কথাটা সামনে আসছে, চাইনিজ প্রস্তাব পিছনে আমার মনে হয় কোনো আঞ্চলিক শক্তির ইন্ধন থাকতে পারে। বেশ কতগুলো অ্যাক্টার্স চাইবে না ইকোনমিক করিডোর হোক। বাংলাদেশের এখন কাজ হবে এর উপর গুরুত্ব দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা, নতুন রোহিঙ্গা ঢল, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও জোরদারের পরামর্শ তাদের। যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয়ের জন্য ছুটবে, তো সেই আশ্রয়টা হচ্ছে এখন তারা এদিকেই প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা বেশি। সীমান্তে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা যারা নেতারা আছে তাদের মাধ্যমে একটা মেসেজ এদের কাছে পাঠানো হবে, বাংলাদেশে তোমাদের এখন এখানে ওভার হয়ে গেছে,
আর এখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নাই। রাখাইনের সংঘাত আপাতত মিয়ানমারের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সীমান্তেও অনুভূত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে সামরিক বাস্তবতা, কূটনৈতিক তৎপরতা এবং রাখাইনকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতির পরবর্তী গতিপথের উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। হামে আরও 7 শিশুর প্রাণহানি, ডেঙ্গির উপসর্গের সঙ্গে মিল থাকায় বিভ্রান্তি, দেরিতে রোগ শনাক্তে বাড়ছে জটিলতা, 3 দিনের বেশি জ্বর থাকলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ। না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিক্ষা ও গবেষণার মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে রেখে গেছেন অনন্য অবদান। সর্বস্তরের বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। জানা গেছে দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন আবুল কাসেম ফজলুল হক। পরবর্তীতে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর বাংলা একাডেমির সভাপতি পদে যোগ দেন তিনি। অধ্যাপনার পাশাপাশি লেখক ও গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আবুল কাসেম। সুন্দরাম ও লোকায়ত নামে 2টি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও 21শে ফেব্রুয়ারির আন্দোলন, রাজনীতির দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতির সহজ হিসাবের মতো 20টির বেশি বই লিখেছেন এই গুণী মানুষ। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। আবুল কাসেম ফজলুল হকের জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জীবনব্যাপী কাজের স্বীকৃতিস্বরূপ 1981 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এই শিক্ষাবিদ। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। রাতে রাউন্ড অফ 16-এ হাই ভোল্টেজ ম্যাচে লড়বে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। সেলেসাউদের চ্যালেঞ্জ মনে করছে না নরওয়ে কোচ। অন্যদিকে গোল মেশিন আর্লিং হালান্ডকে থামানোর পরিকল্পনা সাজানো আছে বলে জানান ব্রাজিল কোচ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনহো, কাফু, কার্লো কিংবা কাকা। বর্তমান ব্রাজিলের নেই সেই সোনালী যুগ, যে বিষয়টি উঠে এলো নরওয়ে কোচের কণ্ঠে। তাই এই ব্রাজিলকে নিয়ে প্রতিপক্ষেরও নেই খুব বেশি ভাবনা। একদিকে নেইমার, ভিনিসিয়াসদের অভিজ্ঞতা, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ড। পরিসংখ্যান বলছে ব্রাজিলের জার্সি যতটা ভারী হোক, নরওয়ের বিপক্ষে তা কখনোই খুব স্বস্তিকর ছিল না। 4 দেখায় 2 হার 2 ড্র। তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে ফিরেছেন রাফিনিয়া। পুরোপুরি ফিট আছেন নেইমার। দুশ্চিন্তা বেড়েছে পাকে তাকে হারিয়ে। প্রতিপক্ষ শিবিরে আছেন গোল মেশিন আর্লিং হালান্ড। যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন প্রতিপক্ষের পরিকল্পনা। তাই তাকে বিশেষ নজরে দেখছেন কার্লো আনচেলত্তি। হালান্ডকে থামানোর পরিকল্পনাও প্রস্তুত সেলেসাউদের, জানিয়েছেন কোচ। হাল্যান্ডকে 1 সেকেন্ডও ফাঁকা রাখা যাবে না। একটি বল পেলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে। আমাদের টিমের ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে হাল্যান্ডের বিপক্ষে বহুবার খেলার অভিজ্ঞতা আছে। তাকে কিভাবে থামাতে হবে সেটা নিয়ে পরিকল্পনা আছে। শুধু তিনি নয়, গোটা দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ডন কার্লো দল সাজাতে পারেন সম্ভাব্য 4-3-3 ছকে, যেখানে তার শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ভিনিসিয়াস, মার্টিনেল্লি, কাসিমেরো, গিমারেস, গ্যাব্রিয়েল, মার্কিনিউসরা। বদলি হিসেবে নামতে পারেন রাফিনিয়া। বিশ্বকাপে 28 বছর পর ফিরে আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ের পাওয়া আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। আক্রমণের প্রাণ আর্লিং হালান্ড। 4 ম্যাচে 5 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি, এমবাপ্পের পেছনে আছেন তিনি। দলটার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর।
ইতিহাস থেকে আত্মবিশ্বাসী হলেও নরওয়ে পা রাখছে মাটিতে, তবে প্রতিপক্ষকে খুব বেশি ভয়ও পাচ্ছে না তারা। একসময়ের ভয়ঙ্কর ব্রাজিল এখন এতটাও নয় বলে মত স্টালে সালবাক্কের। ব্রাজিল অবশ্যই এই ম্যাচে ফেভারিট, তবে তারা আগের মতো ভয়ঙ্কর নয়। এই ব্রাজিল দলকে হারানো সম্ভব। ব্রাজিলকে হারাতে হলে খেলতে হবে নিজেদের সেরা ফুটবল। সেই ইতিহাসই নতুন করে লিখতে চাই আমরা। ভিনিসিয়াস দারুণ ফুটবলার, তাকে রুখতে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও আর্লিং হালান্ডদের হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে বলে প্রত্যাশা সমর্থকদের। কোচ কার্লো আনচেলোত্তির কৌশলী এই ম্যাচে সেলেসাওদের এগিয়ে রাখবে বলে দাবি তাদের। নরওয়েকে হারিয়ে ব্রাজিল নকআউট পর্বের ইউরোপিয়ান জুজু কাটাবে বলে জানান ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপের হট ফেভারিট না হলেও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উত্তর আমেরিকার মাটিতে পা রাখে ব্রাজিল। যদিও শুরুটা প্রত্যাশিত হয়নি সেলেসাওদের। মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 32-তে এশিয়ার পাওয়ার হাউস জাপানকে হারানোয় দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন সেলেসাও ভক্তরা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ভিনি নেইমারদের বড় বাধা আর্লিং হল্যান্ডের নরওয়ে। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে বারবার কাঁপন ধরাচ্ছেন আর্লিং হল্যান্ড। এই ম্যাচেও এই দুই ফুটবলারের লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও ব্রাজিল জয় তুলে নেবে বলে প্রত্যাশা দলটার সমর্থকদের। ওনাদের স্কোয়াড যেটা আছে আমার মনে হয় বর্তমানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ব্রাজিল আজকে ইনশাল্লাহ শতভাগ ইনশাল্লাহ আজকে জয় হবে বলে আমরা আশাবাদী। ব্রাজিলের ডিফেন্স বলেন, অ্যাটাক বলেন, মিড তুলনামূলক স্ট্রং। কোচ কার্লো আনচেলোত্তির কৌশলে আস্থা রাখছেন সমর্থকরা। যে কোনো পজিশন থেকে ইতালিয়ান মাস্টারমাইন্ড ম্যাচ বের করে আনতে পারেন বলে জানান তারা। কার্লো আনচেলোটি ইজ আ নকআউট ম্যানেজার। ব্রাজিলের থেকে বেশি ভরসা করছে এবার আনচেলিতোর উপরে। ব্রাজিলের মতোই শক্ত আক্রমণ ভাগ নরওয়ের। দু দলের ডিফেন্স লাইনকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। ম্যাচ অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। অ্যাজ এ নরওয়ের ডিফেন্স লাইন অনেক শক্ত রাখতে হবে এবং তার সাথে আমি বলবো যে ব্রাজিলের ডিফেন্স লাইন অনেক শক্ত রাখতে হবে, কারণ আপনি ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9-এর এগেনস্টে খেলবেন হালান্ড এবং আপনি বেস্ট নাম্বার 7-এর এগেনস্টে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র। নকআউট পর্বে গেল কয়েক বিশ্বকাপে ব্রাজিলকে বেশ ভুগিয়েছে ইউরোপের দেশগুলো। সেই ইউরোপিয়ান জুজু কাটিয়ে নেইমাররা রাউন্ড অফ 16 নিশ্চিত করবে বলে প্রত্যাশা সেলেসাও ভক্তদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। হাম ও উপসর্গে মারা গেছে আরও 7 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 1031 জন। হাম ও ডেঙ্গির উপসর্গ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তিতে অভিভাবক। এতে রোগ শনাক্তে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ছে জটিলতা। চিকিৎসকরা বলছেন লক্ষণ কাছাকাছি হলেও সুনির্দিষ্ট কিছু উপসর্গ দেখেই সম্ভব চিহ্নিত করা। তাই 3 দিনের বেশি জ্বর থাকলেই স্বাভাবিক না ভেবে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর, শরীরে র্যাশ, ব্যথা, দুর্বলতা এমন সব উপসর্গ দেখা দিলেই অভিভাবকদের প্রথম ভাবনা হাম। কিন্তু একই সময়ে দেশের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই অবস্থায় একই ধরনের প্রাথমিক লক্ষণের কারণে বিভ্রান্তিতে পড়ছেন অভিভাবকরা। শিশু হাসপাতালের হাম ও ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদেরও লক্ষণ প্রায় একই। কারো জ্বর থেকে র্যাশ, আবার কারো তীব্র জ্বরের সঙ্গে আছে নিউমোনিয়া। ওরও জ্বর নিয়ে আর জ্বর সারতেছিল না, তো আমরা ওইটা চিন্তা করিনি যে হাম হইতে পারে। হামের সাথে নিউমোনিয়াও ধরা পড়ে। নিউমোনিয়া ধরা পড়ার পরের দিনই আমরা দেরি না করে ঢাকা নিয়ে আসি। চিকিৎসকরা বলছেন দুটি ভাইরাসজনিত রোগ হওয়ায় উপসর্গও কাছাকাছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে র্যাশের ধরন, চোখের সংক্রমণ সহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষণে। ডেঙ্গুর র্যাশ সাধারণত আমরা যদি একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখি এটা ফেড হয়ে যাবে, আবার ছেড়ে দিলে সাধারণত পূর্বের অবস্থায় সে লাল অবস্থায় ফিরে যাবে। কিন্তু হামের র্যাশটা সাধারণত ফেড হবে না এবং চোখে কনজাংটিভাইটিস থাকলে এটা ডেঙ্গু না, অবশ্যই এটা মিজেলস। চিকিৎসকরা আরও জানান জ্বর নিয়ে আসা প্রতি 10টি শিশুর অন্তত 2 জনের শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। ডেঙ্গু সিমটম নিয়ে আমাদের কাছে আসছে এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করলে অনেক প্রতি 5-10টা রোগের ভিতরেই 2-1টা করে সাধারণত ডেঙ্গু পাওয়া যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা ও পুষ্টিকর খাবার নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে
4 মাস পর সিলেট ম্যানচেস্টার রুটে বিমান চলাচল শুরু। যুক্তরাজ্য থেকে এলেন 272 যাত্রী। সরাসরি পৌঁছাতে পেরে স্বস্তি। সিলেট কক্সবাজার ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস। 2 মাস আগে ব্যবস্থা নেয় গত বছরের তুলনায় এবার ডেঙ্গি পরিস্থিতি এখনও সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, সঠিকভাবে রোগ নির্ণয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। আসন সীমিত থাকায় কোনো রোগীকে যেন ফিরে যেতে না হয় সেই লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালের দ্বিতীয় ভবন, যা আগামী 15 আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের আগে ভবন পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেন, স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের কাজও শুরু করেছে সরকার। আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি খুব গর্বের সাথে বলবো, অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স, আমরা যেই ডাটা পেয়েছি আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে to take the patients out of the central. এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক পর্যায়ে রোগীরা এখনও সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এ পরিস্থিতির উন্নতি করতেই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। The historical budget is approved around 69,000 crores taka to support our people, public health, to take care of the public health, to make the public health available at the remotest areas of the whole country. ডেঙ্গু ও হাম মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের আরো ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। Public health, to take care of the public health. কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 4 মাস পর সিলেট ম্যানচেস্টার রুটে ফের চালু হলো সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে পৌঁছতে পেরে খুশি যাত্রীরা। এছাড়া শিগগিরই সিলেট কক্সবাজার রুটেও বন্ধ হওয়া ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ফের চালু হলো বন্ধ থাকা সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট। রোববার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অবতরণ করে ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ সময় ফ্লাইটে আসা 272 জন যাত্রীকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটও পুনরায় চালু করার কথা জানান বেসামরিক বিমান মন্ত্রী। দীর্ঘদিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন। কথাপক্ত আসলাম যে আমরা যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা পায়, তাহলে আমরা ম্যানচেস্টার ফ্লাইট চালু করব। এদিকে সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। খুব ভালো লাগছে, আমরা ডাইরেক্ট ম্যানচেস্টার থেকে সিলেট আসতে পারছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যানচেস্টার এয়ারপোর্টে গোলা থাকা যেন সিন্ডিকেট না কইরা এটা যদি মানে অনলাইন মাধ্যমে হইতো তো মানুষের ডাইরেক্ট অনলাইনে হইতে পারে। 17টা সিট আছে আর 17টা সিট গেছে। এর আগে গত 1 মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর, আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে কাঁদছে ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথম জানাজায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান কোটি মানুষ। বাবার জানাজায় অংশ নেন 3 ছেলে। শোকের চাদরে ঢাকা ইরান, চারিদিকে কান্নার রোল আর বুকফাটা আর্তনাদ। 2 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পর রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হলো প্রিয় নেতাকে। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন খামেনির 3 ছেলে মাসুদ, মাইশাম ও মোস্তফা। অঝরে কাঁদেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, IRGC প্রধান সহ ইরানের শীর্ষ নেতারাও। জানাজায় অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। নিহত আরও 4 জনের জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানের জন্য জানাজার নামাজ আদায় করা হয়। সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর মঙ্গলবার শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে পবিত্র নগরী কুমে। সেখান থেকে বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজা এবং শোকানুষ্ঠান হবে। সবশেষে ইরানের পবিত্র নগরী মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন বলে জানান তিনি। দাবি করেন চাইলে তিনি জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু বানাতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ার ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। শেষ 16 লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। ফেভারিটের তকমা থাকলেও স্বাগতিকদের বর্তমান ফর্ম কিছুটা চিন্তায় ফেলেছে থমাস টুখেলকে। দলগত নৈপুণ্য দেখিয়ে ইংল্যান্ডকে হারাতে মরিয়া হাভিয়ার অ্যাগুয়ের দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার সকাল 6টায়। একদিকে আসরের ফেভারিট ইংল্যান্ড, অন্যদিকে আত্মবিশ্বাসী টুইটুম্বুর মেক্সিকো। নকআউটের ম্যাচ মানেই হতে পারে যে কোনো কিছু, আর ম্যাচটা যদি হয় ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তখন উন্মাদনা থাকবে অন্য মাত্রায়। হ্যারিকেন ম্যাজিকে কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 16-এ ওঠে ইংল্যান্ড। পুরো আসরেই নৈপুণ্য দেখাচ্ছেন থ্রি লায়ন্স অধিনায়ক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন 5 গোল, কিন্তু বিপরীতে রাশফোর্ড, বেলিংহ্যামদের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে নকআউটের এই ম্যাচে ভুল মানেই বিশ্বকাপ থেকে বিদায়, তাই অনুশীলনের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। যদিও প্রতিপক্ষের চেয়েও ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ 2200 মিটার উচ্চতার স্টেডিয়ামে খেলা। আমরা বিশ্বের ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে নামছি, তবে উচ্চতার প্রভাব রয়েছে। আমারও হালকা মাথা ব্যথা করেছে, ফুটবলারদের ঘুমাতে কষ্ট হয়েছে, অনুশীলনেও কিছুটা সমস্যা হয়েছে। তবে এটা কোনো অজুহাত নয়। ফুটবলাররা এটার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। এটা মেনেই আমাদের খেলতে হবে আর জয় তুলে নিতে হবে। ঘরের মাঠে নামার আগে উজ্জীবিত মেক্সিকো, মাঠের খেলাতেও রয়েছে দারুণ ছন্দ। জার্মানিকে হারানো ইকুয়েডরের বিপক্ষে জয় তুলি রাউন্ড অফ 16-এ স্বাগতিকরা। তাদের সবচেয়ে বড় শক্তি দলগত নৈপুণ্য, যদিও হ্যারিকেন কোচের চিন্তার কারণ। আমাদের দলে এমন ফুটবলাররা আছেন যারা ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেয়। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের জয় এনে দিতে পারবে। হ্যাঁ, হ্যারি কেইন আমাদের পরীক্ষায় ফেলবে। সে বিশ্বমানের ফুটবলার। আমরা চেষ্টা করব মাঠে যেন সে 1 মিনিটের জন্য স্বস্তিতে খেলতে না পারে। তার কাছে বল গেলে আমরা চাপ তৈরি করব। সব মিলিয়ে এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড মেক্সিকো, যেখানে থ্রি লায়ন্সের 6 জয়ের বিপরীতে মেক্সিকো জয় পেয়েছে কেবল 1 ম্যাচে। এর মধ্যে 1996 সালের বিশ্বকাপে একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল, সেখানে 2-0 ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এবার ইতিহাস বদলানোর সুযোগ স্বাগতিক মেক্সিকোর সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ থেকে দূরে রেখে সরকার প্রধানের নিরাপত্তা নয়, পিজিআর প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। এবং ভিনিসিয়াস হালান্ড দ্বৈরথের অপেক্ষা। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। এই ছিল সন্ধ্যার সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদে সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।